বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী। চারুকলায় চলছে শোভাযাত্রার আয়োজন। আমরা এমনভাবে মোটিভগুলো নির্ধারণ করি যার কিছু না কিছু তাৎপর্য আছে, গুরুত্ব আছে। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশে ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব। প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। আমাকে চোখে আপনার স্কচ টেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। কোনো ধরনের সিসি ক্যামেরা, কোনো ফুটেজ আমরা পাই না। উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। আধিপত্য নিয়ে কিশোর গ্যাংয়ের দুপক্ষের বিরোধে রায়ের বাজারে ইমন হত্যা, বলছে র্যাব। গ্রেফতার ৩। সিকেডি হাসপাতালে চাঁদা দাবি করা মঈনের ৭ দিনের রিমান্ড আবেদন। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও এক শিশুর মৃত্যু, ১ মাসে প্রাণহানি ১৭৯ জনের। ৩০ উপজেলা ও ঢাকা সহ ৪ সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। ফুয়েল পাস অ্যাপ নিয়ে কিছুতেই কাটছে না জটিলতা, সার্ভার বিভ্রাটে ঢুকতে পারছেন না গ্রাহক। ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইন। আমরা কালকে রাত 11টা থেকে এখানে দাঁড়াইছি, তখন থেকে ট্রাই করতেছি, ফুয়েল পাসের কার্ডই পাচ্ছি না, নেটওয়ার্কই জ্যাম। আমি ফুয়েল পাসটা এখন অ্যাক্টিভ করার জন্য লগ ইন করছি, কিন্তু এখন পর্যন্ত সার্ভার ডাউন দেখাচ্ছে। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের টানাটানি, জাহাজ চলাচলে অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন। সামরিক জাহাজ ঢুকলেই কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। পহেলা বৈশাখ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। সকালে রমনা বটমূলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব মহাপরিচালক আহসান হাবিব। জানান, উৎসবকে কেন্দ্র করে সাদা পোশাকের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। অপতথ্য ও গুজব ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কাজ করছে। পাশাপাশি সিসি ক্যামেরায় নজরদারি, মোবাইল পেট্রোল টিম এবং কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। মহাপরিচালক আরও জানান, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পর্যাপ্ত রিজার্ভ ও স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে। টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শোভাযাত্রার নানা উপকরণ তৈরির কাজ। চারুকলা প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীরা এসব উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কাঠ, বাঁশ, কাগজ ও রঙে তৈরি করা হচ্ছে শৈল্পিক কাঠামোগুলো। 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে এবার বানানো হচ্ছে মোরগ, দোতারা, পায়রা সহ আরও বেশ কয়েকটি বিশাল আকৃতির কাঠামো। পাশাপাশি শোভাযাত্রায় থাকবে বিভিন্ন ধরনের মুখোশ সহ ছোট ছোট আরও নানা কাঠামো। এবারের আয়োজনের দায়িত্ব চারুকলা অনুষদের ৭১তম ব্যাচের। এছাড়াও এতে অংশ নিয়েছেন বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারই শেষ পর্যায়ের কালার কোড দেওয়া বা পেপার পেস্ট যে কালারে যেটা হবে সেটা চলছে। শুরু থেকেই কাজ করছি, শেষ সময়ে কাজ করতে করতে বলা যায় অনেক প্রেশারের মধ্যেও আছি আমরা। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতির যেন খুলেছে গল্পের ঝুড়ি। নতুন কুড়ি পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের। তীব্র গরমে শরীর জুড়াতে ছেলে বুড়োরা দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্ম, শাপলারা। তার মাঝেই আকাশ কালো করে কালবৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ, প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা।
অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা, পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল, হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস, দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সব কিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। সবাই মিলে খেলতাম, পুকুরে গোসল করতাম, তাকায় থাকতাম যে বৃষ্টি হচ্ছে কখন হবে, আবার একটু শিল পড়লে আরও মজা হতো, শিলটা টুকায় টুকায় খেতাম। বড় ভাইরা যখন গাছে উঠতো, উঠে আম পারতো, তখন যা দাঁড়ায় থাকতাম, বলতাম কি ভাইয়া দে, না দিলে কিন্তু ইট মারবো। তুফান আসতো, ঝড় তুফান, প্রচুর আম পড়তো, হিসাব ছিল না যে এর গাছ ওর গাছ, মানে যে যেটা পারতো সেটাই নিত। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা কিছুই জানে না, কিছুই পায় না, ওরা কম্পিউটার, ফ্যাক্স ট্যাক্স এগুলো নিয়ে ব্যস্ত আছে। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসবো। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গে, আমায় ভুলা চাইরা যাইও না, বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর, এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো। একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চোট মোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছে তো বাইরে রামসাম খাইছি। এখন ফলা মানে মজা পাইতেছে না, পায় না। বাইরে বাইরে ঘরে বইয়ে থাকছি, বাইরে বইয়ে থাকছি, গরমের জন্য। বয়োবৃদ্ধরা বলছেন তাদের শৈশবের সময় যেমন প্রলয়ঙ্করী ঝড় অথবা তপ্ত রোদ অনুভূত হতো, সেটি অনেকটাই ফিকে হতে শুরু করেছে। একই সাথে সেই সময়ের যেই আচারগুলো ছিল, বিশেষ করে পরব বা পর্ব অথবা চড়ক পূজা, তাকে ঘিরে বিভিন্ন মেলা, বৈশাখী মেলা, তার যেই একটা আবহ ছিল, সেগুলো অনেক অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছেন। বয়োবৃদ্ধরা অভিযোগের সুরেই বলেছেন তাদের শৈশবের যে আনন্দ আয়োজন, এখনকার শিশুরা সেই শৈশবের আনন্দ আয়োজন পাচ্ছে না। চৈত্র সংক্রান্তি, পুরনো আর নতুনের মাঝে বিদায় আর শুরুর এক অদ্ভুত সেতুবন্ধন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ২৫০০, নারায়ণগঞ্জ। রাজধানীতে বেড়েছে যাত্রী ও চালক বেশে ছিনতাইয়ের মতো অপরাধ। নগরের গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং ভাড়ায় চালিত গাড়ি স্ট্যান্ডে এই চক্রের আনাগোনা বেশি। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। সব প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে যাত্রীদের অসচেতনতা এবং প্রযুক্তিগত তদারকির অপর্যাপ্ততার সুযোগ নিচ্ছে ছিনতাই চক্র। রিয়াজ রাহানের রিপোর্ট। আমাকে চোখে আপনার স্কচ টেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে মাঝখানে ওরা দুইজন পাশে প্রাইভেট কারে রেখে তারা এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন দোকান থেকে পজ পার্সেসের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে।
এপ্রিলের 1 তারিখ কুড়িল বিআরটিসি বাস কাউন্টার থেকে গ্রামের বাড়ি যেতে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে ওঠেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আসাদুজ্জামান। সকালের 9টা নাগাদ গাড়িটি 36 জুলাই এক্সপ্রেস ধরে কিছু দূর যেতেই বুঝতে পারেন ছিনতাই চক্রের খপ্পরে পড়েছেন। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং পুরোটা নিয়ন্ত্রণে নেয় ছিনতাইকারীরা। প্রাইভেট কারের গ্লাসগুলোকে আপনার বন্ধ করে তারপরে উচ্চ স্বরে গান বাজিয়ে 300 ফিট রাস্তার মাঝে আমাকে হাত পা বেঁধে তারপরে মারধর করে পরবর্তীতে আমার যে আপনার নেক্সাস পে এবং আমার যে কার্ডের পাসওয়ার্ড মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। যমুনা টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতে ব্যাগ এবং মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি বেশ কয়েকটি জুয়েলারি ও কাপড়ের দোকান থেকে সেদিন সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা করে। ওই ব্যক্তি মাইক্রোবাসের সামনের আসনে ছিলেন এমনটা নিশ্চিত করেছেন ভুক্তভোগী। ব্যাংকের লেনদেনের তথ্য থেকে জানা যায় মিরপুর 10 ও 12 নম্বরের অন্তত 5টি বিপণী বিতান থেকে প্রায় 4.5 লাখ টাকার কেনাকাটা করা হয়েছিল, যার বেশিরভাগই স্বর্ণের গহনা। এছাড়া বিভিন্ন এটিএম বুথ থেকে আরও 60,000 টাকা নগদ উত্তোলন করে ছিনতাই চক্র। সব মিলিয়ে প্রায় 5,21,000 টাকা খুঁয়েছেন ভুক্তভোগী। এবারে যেসব দোকান থেকে কেনাকাটা করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা যায় স্বাভাবিক ক্রেতার মতোই ছিল ওই ব্যক্তির আচরণ। উনি আসলো, একটা আংটি কিনলো, কেনার পরে কার্ডে পাসিং করলো। পাসিং করার সাথে সাথে আমি নাম্বারটা আমাকে আপনি নাম্বারটা লিখে দেন। উনি আমার এখানে নাম্বারও লিখে দিচ্ছে, এই আর কি। পরবর্তীতে ওই যে ভিকটিম যে উনি আসছে, উনি এসে বলতেছে নাম্বার তো এটা আমার। ও আইসা গহনা দেখতেছে পরে একটা আংটি পছন্দ হইলো, ওনার পছন্দ হওয়ার পরে দাম জিগাইলো, পরে এত টাকা বললাম, বলার পরে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে দেন। তো আমাকে 50,000 টাকার ভিতরে একটা আংটি দেখান। তো আমি দেখাইছি, আমি ওই দিন বাজার ছিল ওই বাজার অনুযায়ী 50,000 টাকার ভিতরে ওনাকে একটা আংটি দিয়েছি। উনি জাস্ট কার্ডে পজ করছে, আমরা মেমো করে দিয়েছি, উনি চলে গেছে। যাচ্ছে গেল কয়েক মাসে যাত্রী ও চালকের সাজা ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছেন এমন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে খিলক্ষেত থানায়। অপরাধ কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কয়েকজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি চক্রটি নিয়ন্ত্রণে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। কোনো ধরনের সিসি ক্যামেরা কোনো ফুটেজ আমরা পাই না, এবং গাড়ি এত দ্রুত গতিতে যায় যে কোনো উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। কোনো ঘটনা ঘটার পরে লোকগুলোকে আইডেন্টিফাই করার মতো, যারা ক্রিমিনালস তাদেরকে আইডেন্টিফাই করার মতো আমাদের তাহলে কিছু আমরা সুবিধা পাই, তথ্য পাই, যদি এই রোডগুলোতে হাই রেজুলেশন ক্যামেরা একদম মাঝামাঝি বরাবর যদি লাগানো যায়। পুলিশ ও ভুক্তভোগীরা জানান সব কেড়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ে ধরে পূর্বাচলের নির্জন স্থানে ফেলে যায় ছিনতাইকারীরা, যেমনটা ঘটেছিল আসাদুজ্জামানের বেলায়ও। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে যেসব যানবাহন মোটরসাইকেল বা প্রাইভেট কার চলাচল করে সেগুলোর যদি গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করা যায়, পাশাপাশি আরও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়, তাহলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার কেন্দ্রে যেসব অপরাধ সংঘটিত হয় সেটি নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আবারও আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর। রোববার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং আরমান সাব্বির ও অ্যালেক্স ইমন গ্রুপের সংঘর্ষ হয়। রায়ের বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অ্যালেক্স গ্রুপের মূল হোতা অ্যালেক্স ইমনকে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আর এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন, চান জড়িতদের উপযুক্ত শাস্তি। পুলিশ জানিয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রোববার বিকাল 4:30 রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশের 1 নম্বর গলি। এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে দেশীয় অস্ত্র দিয়ে এভাবে কোপানোর চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইমন গ্রুপ। দীর্ঘদিনের দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়। হত্যা, ছিনতাই সহ 18 মামলার আসামি এলেক্স ইমন। অ্যালেক্স ইমনের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় প্রায় হত্যাসহ 18টি মামলা আছে। আসলে সে এলাকায় থাকে না, আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছি। সে হঠাৎ করে আসে এবং আমরা জানতে পারি যে সাভার এলাকায় থাকে। হুট করে আসে আবার চলে যায়। দীর্ঘদিন ধরে আমরা তাকে খুঁজতেছি অ্যারেস্ট করার জন্য। পুলিশ জানায় একসময় মোহাম্মদপুরে বাস করতেন ইমন, তবে একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে ধামরায় গিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তুহিন, সাইদ ও রাব্বিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত চাপাতি, কাটার ও স্টিলের পাত।
অন দ্য স্পট থেকে যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, মারামারির মামলা আছে, মাদকের মামলা আছে, নিয়মিত মামলা রুজু করব। আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এই ঘটনার সহিত যে বা যারা জড়িত আমরা প্রত্যেকে আইনের আওতা নিয়ে আসবো। নিহতের স্বজনরা জানান ইমন একসময় মোহাম্মদপুরে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন পারিবারিক কাজে তিনি মোহাম্মদপুরে যান। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। এখানে আসছিল শ্বশুর বাড়ি মাছ নিতে, শ্বশুর মাছের ব্যবসা করে। মানে আমার 2টা নাতি এতিম বানাইছে, আমি তার বিচার চাই। আমার এই জোয়ান বয়স আমার ছেলের বউরে বিধবা বানাইছে, আমি তার বিচার চাই। আমার স্বামীর যারা মারছে ওরা এরকম করে ফাঁসি দেখ, আমি চাই ওর জানি ফাঁসি হোক, বিচার চাই আমি। দিন দুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত মোহাম্মদপুরের বাসিন্দারা। এসব অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এমএ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি মঈনুদ্দিন মঈনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে মঈন সহ 7 আসামিকে আটক করে র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরে তারা ডাক্তার কামরুল ইসলামের কাছে 5 লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেয় আসামিরা চিকিৎসককে হুমকি দিচ্ছিল। সকালে এক ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাব মহাপরিচালক আহসান হাবিব। এর আগে শুক্রবার সিকেডি হাসপাতালে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠে। টাকা না পেয়ে মানবিক চিকিৎসক কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ ওঠে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা দাবি করেন অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 62 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘণ্টায় নতুন করে 34 রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। গত 15 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 179 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রম রয়েছে জনবল সংকট। দর্শক, ময়মনসিংহের হামের টিকাদান কর্মসূচির খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন হোসেন শাহিদ। শাহিদ, কেমন চলছে টিকাদান কর্মসূচি? এই ক্যাম্পেইনে অভিভাবকদের সাড়া কেমন দেখছেন? ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 33টি ওয়ার্ড রয়েছে। এই 33টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি চলছে। এই টিকাদান কর্মসূচিতে আমি আজকে সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রে গিয়েছি এবং যেটি দেখেছি যে সাধারণ মানুষ যারা সেবা গ্রহীতা তাদের কিন্তু ভালো উপস্থিতি, অর্থাৎ এই তারা সচেতন হচ্ছেন আগের চেয়ে আরও, তারা বিষয়টি নিয়ে সিরিয়াস হচ্ছেন। কারণ হাসপাতালে যেভাবে রোগী ভর্তি হচ্ছে এবং সারা বাংলাদেশে কোথাও না কোথাও প্রতিদিন এই হামের জন্য মারা যাচ্ছে শিশু, এই বিষয়টি আসলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। সেই থেকে টিকা কেন্দ্রগুলোতে ভিড় দেখা দিয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি আমাকে জানিয়েছে যে 33টি ওয়ার্ডের যে টিকা কেন্দ্রগুলো রয়েছে এখানে পর্যাপ্ত জনবল তারা নিয়োগ করেছেন এবং এর অতিরিক্ত জনবল যদি তাদের প্রয়োজন হয় সেটি তৈরি রেখেছেন যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়। এবং মসজিদে, মন্দিরে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করে সচেতন করা হচ্ছে। তবে অভিভাবকদের মধ্যে যে একটি বিষয় কাজ করছে, যারা এর আগে হামের টিকা নিয়েছেন তারা কি আবার টিকা নেবেন কিনা বা তাদের শিশুদের যে বয়স এই বয়সে হবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট বয়স সীমা যেটি দেওয়া হয়েছে এর মধ্যে যদি কোনো শিশুর টিকা নিয়েও থাকে এর আগে, তারপরেও তাকে টিকাটি নিতে হবে। শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 9:30টায় কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলব্রেড ফাসমার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয় এনজিও বিষয়ক ব্যুরোর কার্যক্রম। এখন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। বিকেলে সেনাপ্রধান দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে।
টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি সে ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী। এ সময় তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদ সদস্যদের রিসার্চ ওয়ার্কের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন, বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। এই দিন যে আইনজীবীরা বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের টাকা মেরে দেন তেমন আইনজীবী চান না বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি তেল পেতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারেও কমেনি ভোগান্তি। রোববার থেকে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালুর কথা থাকলেও আওতায় এসেছে মাত্র 3টি। এই দীর্ঘ লাইন আর ভোগান্তি যানবাহন মালিক ও চালকদের নিত্যসঙ্গী। সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। স্বস্তি দিতে ঘটা করে ফুয়েল পাসের কার্যক্রম শুরু করেছে সরকার, তাতে বিপত্তি আরও বেড়েছে। দীর্ঘ সময় সার্ভার ডাউন আর ধীরগতির কারণে নিবন্ধনই করা যাচ্ছে না। যারাও নিবন্ধন করতে পেরেছেন তারাও বুঝতে পারছেন না কোন পাম্পে যাবেন। কারো কারো ক্ষেত্রে নির্ধারিত রিফুয়েলিং স্টেশনের দূরত্ব অনেক বেশি। প্রাইভেট কার, মাইক্রোবাসের জন্য এখনও এই ব্যবস্থা উন্মুক্ত নয়, তাই আগের মতোই ভোগান্তি তাদের। সাধারণ মানুষ বলছেন সরকারের তদারকি জোরদার করা গেলে কিছুটা স্বস্তি মিলত। 5টার সময় সিরিয়াল দিয়ে আমি ওই থানার ওপাশে পড়েছি, এখন লামের ডেন পার হয়ে গেছে সিরিয়াল। কালকে রাত 11টার সময় এসে এখানেই ছিলাম। আমরা কালকে রাত 11টা থেকে এখানে দাঁড়াইছি, তখন থেকে ট্রাই করতেছি, ফুয়েল পাসের কার্ডই পাচ্ছি না। নেটওয়ার্কই জ্যাম, কার্ড দিব কিভাবে? আমি ফুয়েল পাসটা এখন অ্যাক্টিভ করার জন্য লগ ইন করছি, কিন্তু এখন পর্যন্ত সার্ভার ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, ঢুকতে পেরেছি এবং এটা আমারও হয়ে গেছে। ফুয়েল অ্যাপ দিয়ে দিচ্ছে, ওইখানে যে যাবো এটুক ফুয়েল আমার টাঙ্কিতে নাই। জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। তিনি আছেন রাজধানীর আসানগেট এলাকায়। অহন, আপনি যে পাম্পে রয়েছেন সেখানে ফুয়েল পাস অ্যাপটি কাজ করছে কিনা, আর লাইনে দাঁড়ানো গ্রাহক, পাম্প মালিকরা কি বলছেন এ ব্যাপারে? প্রথমত ফুয়েল পাস অ্যাপটি কাজ করছে না, অর্থাৎ ভালোর জন্য তো অ্যাপটি করা হয়েছিল, বরং এটি আরও মন্দ হয়েছে, আরও ধীরগতি হয়েছে লাইন। কেন হয়েছে আমি সেই দৃশ্য সরাসরি যদি দেখাতে চাই। কিউআর কোডটি মিলছে না, এক একজন 3 থেকে 4 বার কিউআর কোডটি মেলানোর চেষ্টা করছেন, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবারও কানেক্ট করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে সাধারণত লাইনে দাঁড়িয়ে যে তেল দেওয়ার যে বিষয়টি থাকে সেটি এখন অনেকটাই কমে গেছে। অর্থাৎ ফুয়েল পাসের যে অ্যাপটি সেটি যদি এসেই দ্রুত সময়ের মধ্যে কাজ করতো, তাহলে দ্রুত সময়ের মধ্যে এই যে সামনের বাইকগুলো এগুলো সামনে যেতে পারতো। কিন্তু এই অ্যাপসটি কাজ না করার কারণে কি ধরনের হয়রানি হচ্ছে একটু আপনি যদি বলেন। খুবই মানে আমরা 8:30 থেকে এসেছি, বাসা থেকে 8:30 দিকে বের হয়েছি, এখন মাত্র তেল পেলাম, এখন মনে হয় 1:30 বাজে। ফোন টোন সব। ফুয়েল পাসের বিষয়টি, ফুয়েল পাস বিষয়টি সার্ভার আপডেট করা দরকার, এবং সার্ভারের অনেক ঝামেলা আছে। আমরা 2 দিন মানে সার্ভারে ঢুকতে পারিনি। আমরা আমাদের এই দেশ থেকে আশা করি কিউআরটা ডাউনলোড করে নিয়েছি, ওই কিউআরটা এখন কাজ করতেছে না। আর নতুন যে সফটওয়্যারটা আপডেট হয়েছে ওই কিউআরটাও লগ ইন হচ্ছে না। আমরা লাইনে 8-9 ঘন্টা দাঁড়ায় এসে সিরিয়াসলি এই সিচুয়েশনে এসে আটকে যাচ্ছে। এই সিচুয়েশন লগ ইন হচ্ছে না, বারবার বলতেছি ইরো। আমি যে সময়টা বাঁচানোর জন্য, অর্থাৎ ভোগান্তি কমানোর জন্য লোপা যে কাজটি করা হয়েছে যাতে এই মানুষগুলোর ভোগান্তি না হয় সেটিই কাজ করছে না, বরং এটি আরও ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। কিভাবে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে সেটি তো শুনলেনই। যারা এখানে তেল নেওয়ার জন্য এসেছেন তারা বলছেন যে এভাবেই একটা প্রকল্প চালু করে একেবারে মুখ থুবড়ে পড়ে গেল। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। ম্যানেজাররাও বলছেন তারাও এর আগে ঘোষণা দিয়েছিলেন যে ফুয়েল পাস ছাড়া যেন কেউ না আসে, এখন সেটি যখন কাজই করছে না তারাও তোপের মুখে পড়ছেন। এই অবস্থায় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, নাকি সরকার লুকোচুরি খেলে যাবেন, এমন প্রশ্ন সাধারণ মানুষের। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, BSREA।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমদানি নির্ভর জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। তাই সৌর ও বায়ু বিদ্যুতের মতো টেকসই উৎস ব্যবহারে তাগিদ দেন তারা। বলেন, এতে বছরে প্রায় 10,800 কোটি টাকা সাশ্রয় হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং সহজ শর্তে ঋণের দাবিও জানায় সংগঠনটি। একই সঙ্গে স্থগিত হওয়া 31টি সৌর বিদ্যুৎ প্রকল্প পুনরায় চালুরও তাগিদ দেন তারা। এক একটা গাড়িতে 40 থেকে 70 কিলোওয়াট আওয়ার আপনার এনার্জি স্টোরেজ করে এবং পিসিএম দ্বারা এটা করা হয়, কন্ট্রোল করা হয়। আপনি দিনের বেলা গাড়ি চালালেন, রাতের বেলা আপনি আপনার বাসায় এনার্জি দিতে পারবেন। সো এইটা যদি অ্যাডপ্ট করা যায় তাহলে এটা তো খুব সহজ, আসলে এখন তো খুব কঠিন কিছু না। আলটিমেটলি এটা পলিটিক্যাল ডিসিশনের ইস্যুস। আমরা সরকারের সর্বোচ্চ লেভেল থেকে আমরা আশা করি যাতে করে তারা এটাকে উপলব্ধি করেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির সব পথ বন্ধ করে তেহরানকে অর্থনৈতিক চাপে ফেলতে চায় ওয়াশিংটন। সে লক্ষ্যেই দেশটির সব বন্দর অবরোধের সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উস্কানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবেলার ঘোষণাও দিয়েছে। লাগাতার হামলায়ও যখন অনমনীয় ছিল ইরান, তখন হুমকি ধামকি দিয়ে দেশটিকে আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা 21 ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে যুক্তরাজ্য নিশ্চিত করেছে হরমুজ অবরোধে মার্কিন উদ্যোগে অংশ নেবে না তারা। এই ইস্যুতে অন্য কোনো দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্রকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজধানীর কাকরাইলে আইডিএবিতে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। আমরা করে ফেলব, আপনারা শুধু থাকবেন। দেশবাসী, এই আন্দোলন আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতির এই দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। একজনের বদলে আরেকজনের প্রশংসায় সংসদের 1/3 সময় ব্যয় হবে, এটা আর আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। প্রশংসা হবে জনগণের, সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে খোলা মনে সমাধান বের হয়ে আসতে হবে। এইটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংসদের ভিতরে, আমরা এটা চাই না। কিন্তু আমরা ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন।
আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত করুন। এই মনোভাব এবং আচরণ দেখাবেন না। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। রাজধানীর মৌচাক এলাকার উড়াল সেতু থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত 8টা নাগাদ উড়াল সেতুর ওই অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রোববার রাতে সেখানে গন্ধ পেয়ে 999-এ ফোন দেন পরিচ্ছন্নতা কর্মীরা। সেখান থেকেই পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছিন্নমূল মানুষ সেখানে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করত। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি। পরিচয় শনাক্তে ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। বারো তারিখ রাত অনুমান 1:15 ঘটিকার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী তারা ওই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যায়। গেলে তাদের নাকে গন্ধ অনুভব হয়। পুরা ছাই লাশ, হয়তো একটু মাথা বোঝা যায়, হয়তো এখানে কেউ ওইখানে কোনো লোক ছিল, পুড়ে মারা গেছে। সুরতল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং এই ঘটনা সংক্রান্তে একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত রাত 12:30টার দিকে কার্ডিয়াক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়। এ সময় রোগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রায় 9 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ থাকার পর সকাল 9:30টার দিকে তালা ভেঙে কার্যক্রম স্বাভাবিক করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যেক দিনেই কিছু না কিছু রোগী মারা যায়, কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি যে কোনো রোগী মারা গেলেই প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেছে। রোগী মারা গেলেই রোগীর লোকজন ডাক্তারদের উপরে অশালীন আচরণ করতেছে, ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে। আমাদের ইন্টার্নি ডাক্তাররা গতকাল রাত থেকে ধর্মঘট শুরু করেছে এবং তাদের ধর্মঘটের কারণে তারা কিন্তু এই হাসপাতালের মূল চালিকা শক্তি এবং তাদের ধর্মঘটে হাসপাতাল প্রায় অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। বিসিএস নিয়োগ পরীক্ষায় দীর্ঘদিনের জট, ধীরগতি আর অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হাঁটছে বড় ধরনের পরিবর্তনের পথে। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত প্রতিবেদন পেশ করে কর্ম কমিশন। সেখানে 2024 সালের অক্টোবর থেকে শুরু হওয়া নতুন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে 1 BCS 1 ইয়ার পরিকল্পনা হাতে নিয়েছে পিএসসি। সেই সাথে ভাইভায় 100 নম্বর কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায়। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রুখতে নিজস্ব প্রেস ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা এবং পুরো নিয়োগ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এর ফলে খাতা মূল্যায়নের সময় 6 মাস থেকে কমে কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব। আবেদন ফি 700 থেকে কমিয়ে করা হয়েছে মাত্র 200 টাকা। আমরা নতুনভাবে ইনোভেটিভভাবে পাবলিক সার্ভিস কমিশনকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কি করে এই প্রতিষ্ঠানকে আরও বেশি কার্যকর এবং বিশ্বাসযোগ্য আস্থাপূর্ণ একটা প্রতিষ্ঠানে পরিণত করা যায়। আমাদের এই জার্নি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী বাজেটে বাড়তি করের খরচ আসবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করায় আর্থিক চাপ তৈরি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও সুফল মিলছে না। এ সময় জ্বালানি তেল নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এলএনজি, ক্রুড অয়েল চড়া দামে কেনার জন্য সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের 2 মাসের যোগান থাকলে স্পট মার্কেট থেকে ভর্তুকি দিয়ে কিনতে হতো না। আলোচনায় ঢাকা চেম্বারের সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর উত্তেজনায় দেশের আমদানি রফতানি নির্ভর ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে।
জ্বালানি আর সরবরাহ সংকটে উৎপাদন হোঁচট খাচ্ছে, বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ কর হার 20% নামিয়ে আনা প্রয়োজন। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।